সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বঙ্গবন্ধুকে যারা অপমান করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে যারা হাত দিয়েছে, তাদের বিচার করার জন্য খুব দ্রুতই মাথা উঁচু করে ফিরব, যা জানালেন সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঐক্যবদ্ধ থাকতে হবে, মুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশের জনগণের উপর এই যে নির্যাতন অত্যাচার, এর থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে। জয় হবে হবে। এরা তো মুষ্টিমেয়। 17 কোটি মানুষের মধ্যে কতজন আছে? 50 লাখ, 1 কোটি, তার বেশি তো না। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আবারও রাজপথে ছাত্রলীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব নীতিগত ব্যর্থতা ও সংস্কার স্থবিরতায় চাপে দেশের অর্থনীতি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উদ্বেগের চিত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপি জামাতের অবৈধ দখলদার সরকারের হাতের খেলনা, ব্যবসায়ীরা এখন কোথায় যাবেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাবা আওয়ামী লীগ করায় বরিশালে ১৯ বছরের তরুণীকে সরাসরি ধর্ষণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আবারও কি দেশে ২০০১-২০০৬ সালের পুনরুত্থান? পরে এক হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় পুরো সমাজ আজ আতঙ্কিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমার অনুমান আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে, তৌহিদ হোসেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লাগাতার শিশু ও নারী ধর্ষণ, ফাঁসির আশ্বাস তারেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নিরাপত্তাজনিত কারণে পাটোয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা করা হল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপি ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এটিএম আজহারুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যারা নির্যাতিত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, তাদেরকে শাস্তি দেয়, তারা জেলে যায়, কিন্তু যারা নির্যাতনকারী তাদের কোনো বিচার নেই। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। বিচার নেই, কিছু নেই। এই মবের নামে করে, অর্থাৎ জনগণের নাম করে কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ চরিতার্থ করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন ওঠে, তখন সব দায়টা জনগণের উপরে চাপিয়ে দেয়। আমি জানি না বাংলাদেশের জনগণ এটা এতদিনে বুঝতে পেরেছে কিনা, যে মব করে ঘটনা এ পর্যন্ত ঘটিয়েছে, তার কোনোটাই কিন্তু বিচার হয় না বা কেউ বিচার চাইতে পারে না। 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দেওয়ার নির্দেশকে দিয়েছে। এই স্মৃতি জাদুঘরে আগুন দেওয়ার পরিকল্পনা তো তারেকের। আজকে সে প্রাইম মিনিস্টার। এই তারেক রহমান এবং ইউনূস মিলিত করেছে সমস্ত ফেলা, জাতির পিতাকে অসম্মান করা। এটা তো তাদের পরিকল্পনা। তার কারণ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, বাঙালি বিজয়, ইসলামীদের পরাজয় হয়েছে। এই পরাজিত পাকিস্তানি যারা দোষর, এটা তাদেরই তো প্রতিশোধ নেওয়া। 75-15 যায়নি। ওই স্মৃতিটুকু নিয়েই তো আমরা ছিলাম বেঁচে, সেটুকু তারা ধ্বংস করেছে। এরপর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, ইসলামী পতাকা তুলে দেওয়া হয়েছে। এগুলি কি মব করেছে? যদি বলে মব করেছে, তাহলে ছবি, সব তো ভিডিও আছে, ভিডিওগুলি দেখে, ছবি দেখে চেহারাগুলি বের করে তারা এই কাজগুলি করছে। ভারতীয় রোগ নিয়ে মেটিকুলাস ডিজাইন করে মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত তথাকথিত আন্দোলনের সাথে তুলনা করা চলে না। সে কথা বলতে যে বলে মুক্তিযুদ্ধের রেফারেন্স এসেছে, কত বড় দুঃসাহস লোকটার। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সাহস পায়, ইতিহাস মুছে ফেলছে। তারপরেও 23 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ বাঙালির ইজ্জত বিনিময়ে পাওয়া স্বাধীনতা, তার সাথে এই যে ভাড়াটে গুন্ডাপান্ডা দিয়ে মানুষকে তুলনা করা যায় না। কেন যায় না আমি সেটা বলবো। কারণ আমরা মুক্তিযুদ্ধ করে কি পেয়েছি? মুক্তিযুদ্ধ করে বাঙালিরা জাতি হিসেবে সারা বিশ্বে আলাদা একটা স্বতন্ত্র জাতি হিসেবে মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে বাংলাদেশ পেয়েছে। এবং এই বাংলাদেশ নামটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতি হিসেবে বিশ্ব দরবারে সম্মান পেয়েছে। বাঙালি জাতির উত্থান হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, স্বতন্ত্র জাতি হিসেবে সম্মান, একটি দেশ হিসেবে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা এই বাংলাদেশকে সর্বোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন। আজকে সাবেক প্রধান বিচারপতির হাতে বিচারপতি যারা এখন বসছেন, তারা তার সম্মানটা দেয়নি, তাকে শুরুতে জামিনটাও দেয়নি। কেন দেয়নি? এই হাত করা আরো সাবেক বিচারপতির হাতে যে পড়বে না, এই গ্যারান্টিটা কিভাবে দেবে? আজকে হত্যাকারীদের, অগ্নিসংযোগকারী, পুলিশ হত্যাকারী বা
তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়ে গেছে, তাদের কোনো বিচার হবে না, স্বজন হারা বেদনা নিয়ে সারা জীবন কাটতে হবে। আশ্রয় লাভের যে অধিকার সংবিধান তাদের দিয়েছে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত। আজকে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই গেলেই গ্রেপ্তার করা, তাদের গায়ে হাত তুলে হাতুড়িদের ভেঙে উল্লাস করে কারা, এরা কারা? আমি তুমি অন্য কোনো প্ল্যানেট থেকে এসেছে? আজকে স্বাধীন বাংলাদেশে তোমরা স্বাধীনতা ভোগ করবা, একটা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করে দেশটা স্বাধীন করে দিয়ে তাকে অপমান করবা, এটা কোন বিচার? এর যে জবাব, এই যে ভয়াবহ নির্যাতন প্রত্যেকটা আওয়ামী নেতা কর্মীকে নিঃস্ব করে দিয়েছে, আর তাদের উপর নির্ভর করে যে সমস্ত পরিবার বাঁচত তাদেরকে শেষ করে দিয়েছে। এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশের জনগণের উপর এই যে নির্যাতন অত্যাচার, এর থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে, এবং তার জন্য সকলকে ঐক্যবদ্ধ জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনতার জয় হবে হবে। এরা তো মুষ্টিমেয়, 17 কোটি মানুষের মধ্যে কতজন আছে? 50 লাখ, 1 কোটি, তার বেশি তো না। তাহলে আসলে মুখে দাঁড়াতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা কর্মীদের আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এদিকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল রাজবন্দীদের মুক্তি এবং শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক দশকের বেশি সময় ধরে ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধির গল্প থাকলেও এখন বাংলাদেশের অর্থনীতি একাধিক কাঠামোগত চাপে পড়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগ স্থবিরতা সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যা হল নীতিগত অনিশ্চয়তা ও সংস্কার বাস্তবায়নে ধীরগতি। এর ফলে বিনিয়োগ পরিবেশ দুর্বল হচ্ছে এবং ব্যবসায়িক আস্থা ক্রমেই কমে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার টানাপোড়েন ইতোমধ্যেই সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ বাড়িয়েছে। পাশাপাশি ব্যাংকিং খাতের দুর্বলতা এবং ঋণের উচ্চ সুদ ব্যবসা পরিচালনাকে আরও কঠিন করে তুলেছে। বিশ্বব্যাংকের মতে, তৈরি পোশাক খাত ও প্রবাসী আয় এখনও দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলেও একক নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করছে। রপ্তানি খাত বহুমুখীকরণে অগ্রগতি না থাকায় ভবিষ্যৎ অর্থনীতি আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এছাড়া প্রতি বছর শ্রমবাজারে যুক্ত হওয়া বিপুল তরুণ জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় বেকারত্বের চাপ বাড়ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ব্যবসা পরিবেশ নিয়েও কঠোর পর্যবেক্ষণ এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। জটিল প্রশাসনিক প্রক্রিয়া, জ্বালানি সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং আর্থিক খাতের অস্থিরতা সব মিলিয়ে বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি অনুকূল নয় বলে মন্তব্য করা হয়েছে। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. ধ্রুব শর্মা বলেন, রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগের জন্য বড় বাধা। এই অনিশ্চয়তা অব্যাহত থাকলে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহী হবেন না। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক সংকট, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বাংলাদেশের মূল্যস্ফীতি ও বাহ্যিক অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী অর্থনীতিতে সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়নের জন্য জরুরি হল দ্রুত কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং আর্থিক খাতের কার্যকর পুনর্গঠন। এদিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে ১৯ বছর বয়সী এক কলেজ পড়ুয়া তরুণী পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। বাবা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে ওই তরুণীকে নিজ বাড়িতেই জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি দাবি করেছে। নির্যাতনের শিকার ওই তরুণী কান্নাজড়িত কণ্ঠে প্রশাসনের সামনে তার ওপর হওয়া পৈশাচিকতার বর্ণনা দেন।
এ সময় ওসির সামনে নিজের ছিঁড়ে যাওয়া জামা ও শরীরের নির্যাতনের আলামত তুলে ধরে হাত জোর করে দ্রুত বিচার দাবি করেন তিনি। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, ভুক্তভোগী তরুণী পয়সারহাট এলাকার স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মেয়ে। ৫ অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তাদের পরিবারটি বিভিন্ন মহলের হুমকি ও চরম আতঙ্কের মধ্যে দিন কাটছিল। অভিযোগ উঠেছে, গত শনিবার রাতে পরিবারের রাজনৈতিক পরিচয়কে টার্গেট করে একদল স্থানীয় দুর্বৃত্ত ওই বাড়িতে হানা দেয়। তারা পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে মেয়েটিকে তার নিজ ঘরেই জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী তরুণী নিজে উপস্থিত হয়ে বরিশাল জেলার আগৈলছাড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তরুণীর এই বুক ফাটা আর্তনাদে থানা প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আগৈলছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ঘটনার তীব্রতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এজাহারভুক্ত করা হয়েছে। তরুণীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ আলামত সংগ্রহের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ আরও স্পষ্ট করেছে যে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। এই জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে এবং চিরুনি অভিযান শুরু হয়েছে। এদিকে নিরাপত্তাহীনতার বাংলাদেশে আজ বাস করছে সাধারণ মানুষ। দেশে একের পর এক হত্যা, ধর্ষণ, নৃশংস সহিংসতা এবং শিশু ধর্ষণ। গত ২ দিনে ৪ জন সংখ্যালঘুসহ প্রায় ১ ডজন মানুষকে জবাই করে হত্যা। এমনকি বাদ যায়নি ৮ বছরের শিশুও, তাকেও ধর্ষণ করে জবাই করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ভয়াবহ বাস্তবতা। রাষ্ট্র যদি নাগরিকের জীবনই রক্ষা করতে না পারে, তাহলে সেই নিরাপত্তার দাবি কোথায় দাঁড়ায়? চারিদিকে যখন শিশু নির্যাতনের খবর আসে, যখন নারীরা নিরাপত্তাহীনতার ভয় নিয়ে চলাফেরা করে, যখন মানুষ দিনের আলোতেও নিজেদের নিরাপদ মনে করতে পারে না, তখন শুধু একটি অপরাধের বিচার নয়, পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, তখনই নারীরা নিরাপদ থাকে না, শিশুরা সুরক্ষিত থাকে না, সংখ্যালঘুরা আতঙ্কে জীবনযাপন করে। বিএনপি-এর সরকার মানেই সন্ত্রাসীর উত্থান, মৌলবাদের উত্থান, ধর্ষণকারীদের উত্থান। এদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মূলত ৭ সদস্যের একটি বিশেষ কিচেন ক্যাবিনেট গ্রহণ করত বলে চাঞ্চল্যকর দাবি করেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, এই কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠকে বসতেন এবং তার নিজের মন্ত্রণালয়েও একাধিক উপদেষ্টার অনাকাঙ্ক্ষিত প্রভাব ছিল, যার কারণে তিনি ৩ বার পদত্যাগের সিদ্ধান্ত নিলেও তা গৃহীত হয়নি। তৌহিদ হোসেন স্পষ্ট করেন যে অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও উচ্চ পর্যায়ের আশকারা পাওয়ায় ওই উপদেষ্টাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো। বারবার সরকারের ভেতর তৈরি হওয়া এই অস্বস্তিকর পরিস্থিতির কারণে তিনি ৩ বার সরে দাঁড়ানোর চিন্তা করলেও সরকারের ভাবমূর্তি রক্ষার অনুরোধে শেষ পর্যন্ত থেকে যান। জুলাই গণ-অভ্যুত্থানে ডিপ স্টেট বা পর্দার অন্তরালের শক্তির সক্রিয়তা নিয়ে সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিশ্বের সব বড় ঘটনার পেছনেই ডিপ স্টেট জড়িত থাকে। তারা সাধারণত স্রোতের বিপক্ষে যায় না, বরং চলমান কোনো পরিস্থিতিকে নিজেদের অনুকূলে ম্যানুপুলেট বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সরকারে থাকার সময় নিজের প্রত্যাশার একটি বড় অংশই পূরণ হয়নি জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, যমুনায় এক বিশেষ উপলক্ষে কিচেন ক্যাবিনেটের বৈঠকে যোগ দিয়ে তিনি জানতে পারেন যে প্রতি মঙ্গলবার তারা গোপনে বসতেন। এর আগে শুধু গুঞ্জন শুনলেও সুনির্দিষ্টভাবে এমন একটি গ্রুপের নিয়মিত নীতিনির্ধারণী বৈঠকের বিষয়ে তার বিস্তারিত জানা ছিল না। গত নির্বাচনের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি করেছিল, তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না বলে সম্পূর্ণ অস্বীকার করেছেন তৌহিদ হোসেন।
তিনি জানান, চুক্তিটির পেছনে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি যুক্ত ছিলেন এবং কোনো অদৃশ্য বাধ্যবাধকতার কারণেই নির্বাচিত সরকারের ওপর ছেড়ে না দিয়ে তড়িঘড়ি করে এটি সই করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চেয়ে দিল্লির কাছে চিঠি পাঠানো প্রসঙ্গে তিনি অকপটে স্বীকার করেন, দায়িত্বের খাতিরে চিঠি দিলেও কূটনৈতিক বাস্তবতায় এটি যে কোনো কাজে আসবে না তা তিনি আগে থেকেই জানতেন। একই সঙ্গে নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নিজের ব্যক্তিগত ভাবনা প্রকাশ করেছেন এই সাবেক উপদেষ্টা। তৌহিদ হোসেনের মতে, দেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়, তাই আওয়ামী লীগ রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যাবে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি নিরাপত্তাজনিত কারণে নিজের মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা করেছেন। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। ঢাকা ০৮-এর সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশের সব ভালোবাসার মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে। আমাদের পথ চলা অব্যাহত থাকবে জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। এছাড়া তিনি বলেন, কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা দেখিয়ে মূলত আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। তারা নির্বাচনে দেয়া ওয়াদাগুলো ভুলে গেছে। মঙ্গলবার সকালে বদরগঞ্জ কর্মী সভায় পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তাদের আচার-আচরণ দেখে মনে হয় না তারা আবার সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। তাদের কার্যকলাপে প্রমাণিত হচ্ছে তারা নির্বাচন চায় না, কারণ বিনা ভোটে তারা তাদের দলীয় নেতাকর্মীদের সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে মূলত নির্বাচনের বিরোধিতা করছে। এ কারণে তাদের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। বদরগঞ্জ উপজেলা আমির মাওলানা কামরুজ্জামানকে বদরগঞ্জ পৌরসভার মেয়র ঘোষণা দিয়ে এটিএম আজহার নেতাকর্মীদের বলেন, আমাদের পথ অনেক কঠিন, অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে, কারণ বর্তমান সরকার তাদের নির্বাচনী ওয়াদা ভুলে গিয়ে দেশ ও দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাই সামনের পৌরসভা, সিটি কর্পোরেশন ও স্থানীয় নির্বাচনে আমরা প্রতিটি এলাকায় আমাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করছি। তিনি আরও বলেন, নেতাকর্মীদের সজাগ থেকে মানুষের ভালোবাসা আদায় করে জনগণের পাশে থেকে আমাদের প্রার্থীদের বিজয়ী করতে হবে, কারণ শুধু এমপি দিয়ে হবে না, চেয়ারম্যান ও মেয়র স্থানীয় উন্নয়নে বড় একটি ভূমিকা পালন করে থাকেন। এ কারণে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে মেয়রও আমাদের দলীয় লোককে বানাতে হবে। তাই এখন থেকে জনগণের পাশে গিয়ে আমাদের লোকজনের পক্ষে ভোট চাইতে হবে। আমাদের নেতাকর্মীদের দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়, বিষয়টি খেয়াল রাখতে হবে। দুর্নীতির বিষয় তুলে ধরে তিনি বলেন, দেশের প্রধান সমস্যা হচ্ছে এখন দুর্নীতি। প্রতিটি স্তর দুর্নীতিতে ভরে গেছে। বিএনপি সেই দুর্নীতির লালন পালন করছেন। এখনই যদি দুর্নীতিবাজদের লাগাম ট্রেনে ধরা না যায়, সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ আরও খারাপের দিকে যাবে। বিএনপির বর্তমান কার্যকলাপ দেখে ধরে নেওয়া যায়, তারা এ দেশ থেকে দুর্নীতিবাজদের কখনো লাগাম টেনে ধরতে পারবে না, কারণ তাদের মধ্যেই অনেক নেতাকর্মী সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত। সেই সুযোগে আমলারাও বেপরোয়াভাবে দুর্নীতি করে যাচ্ছে। আর এই দুর্নীতির কারণেই আমাদের খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জামায়াতে ইসলামের নেতাকর্মীদের দুর্নীতিবাজদের কাছ থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, সারা দেশে চাঁদাবাজির সংখ্যা বেড়ে গেছে। তারা কোরবানির গরু থেকে গরু পরিবহনের ট্রাক, এমনকি বিভিন্ন রাস্তাঘাটেও চাঁদাবাজি করছে। চাঁদাবাজির কারণেই নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। মানুষ মনে করেছিল বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশের দুর্নীতি কমে যাবে, আর কোথাও চাঁদাবাজি হবে না। কিন্তু বিএনপি ক্ষমতায় বসে চাঁদাবাজ ও তাদের গডফাদারদের রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। তারা জনগণের কথা ভাবছে না।
পেপার পত্রিকা খুললেই দেখা যাচ্ছে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আর সেই চাঁদাবাজির সঙ্গে জড়িত সরকার দলীয় লোকজন। এটিএম আজহার বলেন, বিএনপি এখনই যেভাবে তাদের ওয়াদাগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের পক্ষ অনুসরণ করছে, সেক্ষেত্রে জনগণ মাঠে নামলে তারা কিন্তু আর টিকতে পারবে না। তারা কেন সব জেনে শুনে এমন করছে, বিষয়টি তারাই ভালো জানে। তবে আমরা বারবার সরকারি দলকে সতর্ক করছি, তারা যেন জনগণের আশা আকাঙ্ক্ষা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি না খেলে সতর্ক থেকে দেশ পরিচালনা করে। তা না করলে আমরা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল গনি এবং জেলা ও উপজেলা নেতারা।